আমরা আলোচনা করছিলাম যে জুলাই সনদের বিষয়টি নিয়ে। জুলাই সনদের নিয়ে বিভিন্ন দল বিভিন্ন মন্তব্য দিচ্ছে। আপনাদের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টার প্রতি হতাশা জানানো হয়েছে যে নতুন সংবিধানের দাবিকে তিনি আমলে নেননি এটি বলে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রধান সমন্বয়ক মাসুদ রানা বলেন, যে কোনো বিষয়ে প্রশ্ন তোলার অধিকার জনগণের আছে এবং থাকা উচিত। সেখানে অঙ্গীকারনামায় সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে আদালতেও প্রশ্ন তোলা যাবে না। এটা কিভাবে সম্ভব, এটা মানতে পারছি না। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আদালতে তোলা হবে না বা তোলা যাবে না, এইটাকে আসলে আপনারা কিভাবে নিচ্ছেন, বা এটাকে কি আপনারা আপনাদের সেফটি হিসাবে একটা অন্যতম দাবি হিসেবে দেখেন? প্রথমত বিষয় হলো, দেখেন, আমরা আমাদের জায়গা থেকে জুলাই সনদের বাস্তবায়ন, আমাদের পজিশনটা খুবই ক্লিয়ার। আমরা বলেছি যে আদালত কেন, আমরা একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই সমগ্র সংবিধানটিকে মানে পূর্ণাঙ্গ করার ব্যাপারে আমাদের আলোচনা, এবং এই জায়গায় কিন্তু আমরা কোনো জায়গায় মানে অন্য কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা দেইনি। ফলে এইটাকে নিয়ে প্রশ্ন ওঠানো, মানে আমাদের যে মানে আপনি যদি বলেন যে আমাদের যে শঙ্কা যে এই জুলাই সনদ শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে না, হ্যাঁ, এই শঙ্কাটা কি কারণে? কারণ এই শঙ্কাটা এই কারণেই, কারণ আমরা আমাদের ঐতিহাসিকভাবে বাংলাদেশে গত 54 বছরের যে ডেমোক্রেটিক্যাল ফেলিয়ার, সেটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল চাইলে অস্বীকার করতে পারবে না। এই দায় বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি রাজনৈতিক দলকে নিতে হবে, কারণ এটা প্রত্যেকটা রাজনৈতিক দল যারা গত 54 বছরের রাজনীতি করছে বাংলাদেশে, তারা কেউ বাংলাদেশের মানুষকে একটা ডেমোক্রেটিক্যাল রাস্তা দেখাইতে পারে নাই। ফলে আমরা তো মনে করি এই জুলাই সনদ শেষ পর্যন্ত আপনি আদালতে প্রশ্ন করলেন কি করলেন না, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে এই জুলাই সনদ যদি আপনি মনে করেন নির্বাচিত যে কোনো সরকারের হাতে দেন, তাহলে হবে কি, আসলে সে যেই কাঠামোটা পাইলো, যেমন একটা ছোট উদাহরণ দিই, আপনি লক্ষ্য করবেন এই মুহূর্তে তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসা, কিন্তু এই যে 32 নম্বরের সামনে থেকে একজন রিকশাওয়ালাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করা আসছি সেই প্রসঙ্গে, মানে আমি ছোট করেই মানে ইঙ্গিত করার জন্য বলতেছিলাম যে তাকে গ্রেপ্তার করে সেই পুরাতন স্টাইলেই তাকে দেখা গেল 4 আগস্টের একটা হত্যা চেষ্টা মামলায়, যেই মামলার আসামি শেখ হাসিনা, যে মামলার আসামি আসাদুজ্জামান কামাল, তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হলো। পরে আবার সেটি ডিএমপি থেকে অস্বীকার করা হচ্ছে, হোক কিন্তু করা হয়তো হয়েছে, তাই আদালতে তো গেছে সেইটাই। কিন্তু আপনি দেখেন এটা হইলো কিন্তু এই পুরাতন কাঠামোটার নিয়ম, এই কাঠামোটা এইভাবেই চলে। এখানে এইভাবে অ্যানোনিমিটি পাওয়ার দেওয়া হয়ে যায় মানুষজনকে, তারা তাদের মতো করে সেটা ইউজ করে। আমরা তো বলতেছি এই জুলাই সনদ কেন, আমরা যদি একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই সবগুলো জিনিস বাস্তবায়ন করি, তখন তার এখানে কোনো আইনি বাধা বা হাইকোর্টে তোলো, সুপ্রিম কোর্টে তোলো, এই জিনিসগুলো তো থাকবে না। জনগণ ভোট দিবে, জনগণ তার গণপরিষদের নেতাদের ঠিক করে দিবে, সেই নেতারা বসে এখানে আমাদের যে ঐক্যমত হবে, যেগুলো জায়গায় আমরা একমত হব বা হব না, সেই জিনিসগুলো সলভ করবে সেই পার্লামেন্ট। এর মাধ্যমে বাংলাদেশের যে একটি গণতান্ত্রিক রূপান্তর, যেটা আসলে আমাদের 71 সালের পর থেকে যেই স্বপ্ন থেকে আমরা মুক্তিযুদ্ধে গেলাম, যে স্বপ্ন আমাদেরকে মুক্তিযুদ্ধকে ডেকে নিয়ে আসলো, কিন্তু গণপরিষদ যদি আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারলাম না। গণপরিষদ যদি হয়, যেমন ঐক্যমত কমিশনের যে প্রস্তাবগুলো এসছে, তাতে তো বিএনপি নোট অফ ডিসেন্ট আছে 7টি প্রস্তাবের ক্ষেত্রে। মৌলিক সংস্কারের কথা যদি 20টির কথা ধরি, 7টির ক্ষেত্রে তাদের নোট অফ ডিসেন্ট। গণপরিষদে নির্বাচিত যে কমিটি আসবে, তারা আসলে কোনটি বাস্তবায়ন করবে, পুরো 20টি নাকি এই 7টি বাদ দিয়ে 13টি? আপনি যখন একটা গণপরিষদ করতেছেন, সেই গণপরিষদে যদি যার মেজরিটি হোক, যার কাছেই সেই ভোটের পাওয়ার যার কাছেই থাকুক, সেটার মাধ্যমে আপনি যেই কয়টা আইনই আপনি পাশ করান, সেইটার যে ভিত্তি তৈরি হবে, সেটা আপনি কোনো অধ্যাদেশ, আপনি কোনো মনে করেন যে নির্বাচিত সরকারের সংশোধনী, এই কোনো কিছু দিয়েই ওই যে যদি একটারও মানে কোনো 20টা সব বাদ দিয়ে দিলাম, যদি ধরলাম যে যদি একটা বাস্তবায়ন হবে, সেই বাস্তবায়নেরও ভিত্তি, টেকসই ভিত্তি কোনো অধ্যাদেশ, কোনো নির্বাচিত সরকারের পার্লামেন্ট সংবিধানে দিতে পারে না। আপনি যখন একটা গণপরিষদের মাধ্যমে যদি একটাকেও আপনি বাস্তবায়ন করতে পারেন, জাস্ট একটা, তাও সেটার একটা ভিত্তি হবে শক্তিশালী। এটা আরেকদিন কলমের খোঁচায় কেউ বাতিল করে দিতে পারবে না। তার এবং সংবিধানের ব্যাপারে আমাদের বেশ কিছু সিরিয়াস ডিসিশন নেওয়ার বিষয় আছে। যেমন আপনি পার্লামেন্টে 2/3 থাকলে আপনি সংবিধান পাল্টায় ফেলতে পারবেন। আপনি লক্ষ্য করেন শেখ হাসিনা যখন আপনার কি বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, শেখ হাসিনা কি সেটা তার ইলেকশনে ম্যান্ডেটে দিয়ে আসছিল? সেই ইলেকশনে ম্যান্ডেটে বলছিল যে আমি ইলেকশনে জিতলে আমি সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিব? তাইলে না আমরা মানতাম যে জনগণ তাকে ম্যান্ডেট দিচ্ছে 2/3, তিনি এই বক্তব্য দিয়ে এই মনে করেন ক্ষমতায় আসছে, এই কারণে তিনি সংবিধান বাতিল করছে, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করছে। ফলে আপনি এই সুযোগ বারবার কেন দিবেন? এবং আমরা বাংলাদেশে জানি যে বাংলাদেশে শেষ পর্যন্ত যে রাজনীতি হয়, সেই রাজনীতি অলিগার্ক সোসাইটির রাজনীতি।
একটা বড় ধরনের কিন্তু আরেকটা অলিগার্ক বিষয় তাদের যে রাজনীতি যদি এখানে চলমান। গণভোট বা গণপরিষদের যে প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া তো গণভোট বা এই ধরনের মাধ্যমে আসবে, সেখানে যারা পরবর্তীতে সরকার গঠন করবে, ধরে নিলাম বিএনপি সরকার, ওই গণপরিষদের যে ভোট হবে সেখানেও যে তাদের বিএনপির আধিপত্য থাকবে না তার আমাদের কি তো নিশ্চয়? সমস্যা নাই, আমরা তো ওকে। তাহলে দিন শেষে তো জনগণের কাছ থেকে আপনি যদি রায় নিয়ে আসেন, আমি তো বারবার আপনাকে বললাম যে যদি সেই গণপরিষদে এই যে 20টা বিষয় আলাপ হয়েছে সেটা যদি একটাও বাস্তবায়ন হয়, সেটা একটা টেকসই বাস্তবায়ন হবে। এটা বাংলাদেশের গণতান্ত্রিক রাস্তাকে শুরু করবে, একটা গণতান্ত্রিক দেশের দিকে আগায় যাওয়ার যে যাত্রা, সেই যাত্রার সূচনা সে কারণে করবে। আপনাদের ফলে আমরা সেই আশা করি।